আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ, তোলা থাক। নীর হাসে, নিজেই নিজেকে কথা দেয় তাকে ভালো করে পড়তে হবে, নিজের জন্য কিছু করতে হবে, ভালোভাবে পড়াশোনা করে নিজের পরিচিত তৈরি করতে হবে। কথাগুলো ভেবে আনমনে আবারও ধন্যবাদ দিল নওয়াজকে। বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল নীর ঘুম ঘুম চোখে পুরো রুম চোখ বোলালো। নওয়াজকে দেখতে পেল না। ফোনে হাত দিয়ে দেখতে পাই বেলা 10টা। নীর ধরপড়িয়ে উঠে বসলো। এত ঘুম কোথা থেকে এলো? এমন তো কখনো হয় না। হয়তো নওয়াজ অফিসে চলে গিয়েছে। বেড ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল নীর। নিচে যাওয়ার জন্যে পা বাড়ালো। বসার ঘরে আঙ্গুরা বেগম ও নীলিমা বেগম কথা বলছিলেন। নীর ধীর পায়ে এগিয়ে গেল। নীলিমা বেগম বললেন, নীর টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নাও। নীর দুদিকে মাথা নাড়িয়ে টেবিলে চলে গেল। নাজিফা নাস্তা করছে। আজ ভার্সিটি যায়নি। নীর খাবার মুখে নিতেই নাজিফা এগিয়ে এসে বলল, কাল রাতে কি বড় বেশি আদর করলো নাকি? নীর চোখ তুলে তাকালো, চোখ মুখ কুচকে বলল, তোর কি আজাইরা কথা ছাড়া আর কোনো কথা নেই? যা বাবা, আমি বললেই দোষ। আপনি এত দেরি করে ঘুম থেকে উঠলেন। এভাবে তো সকাল সকাল ঘুম থেকে ওঠেন। লেট করে ঘুম থেকে ওঠা দোষের নাকি? না, দোষের হবে কেন? আর তো স্বীকার করতে প্রবলেম কোথায় যে কাল রাতে ভাইয়া তোকে ঘুমোতে দেয়নি বলেই তুই আজ এত লেট করে ঘুম থেকে উঠেছিস? কাল রাতের কথা বলতেই কেমন লজ্জা লাগলো। নীরের চোখে সেই দৃশ্য, তার অনুভূতি জেগে উঠল। কেমন অনুভূতি? পুরো ভেতরকে নাড়িয়ে দেয়। নীর এদিক সেদিক করে মুখ বাংলার পাঁচের মতো করলো। খানিকটা ধমকের সুরে বলল, আমি কিন্তু নাজিফা তোর ভাবি হই, সভ্যতার সাথে কথা বল। আসছে আমার সভ্যতা? আমি খুব অসভ্য। সবার সামনে তুই আমার ভাবি, আড়ালে তুই আমার বেস্টু। আর ভাইয়া কিছু না করলে তুই বা কেন এত লজ্জা পাচ্ছিস? নাজু তুই চুপ কর, উনি তোর ভাইয়া লাগে। ও বাবা, উনি? ভাই লাগে, বাট তোর জামাই হিসেবে দুলা ভাই, তাই একটু একটু শুনতেই পারি। নীর আর কোনো কথা বাড়ালো না। নাজিফা নাছুর বান্দা, যতক্ষণ পর্যন্ত না কিছু বলবে ততক্ষণ চুপ হবে নাই। এর চেয়ে তার চলে যাওয়া ভালো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি বলেই বসার ঘরে চলে গেল নীর। ভার্সিটি শেষ করে আজ ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরার কথা ছিল আফরার, কিন্তু তাদের মধ্যে কেউ একজন অসুস্থ বলে যাওয়া হলো না। তাই দুপা চালিয়ে বাস স্ট্যান্ডের সামনে যেতে শুরু করলো। আজ যেন তার পাও চলছে না, একদম ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখন তার সামনে একটা গাড়ি ব্রেক করে। আফরা ভয়ে এদিক ওদিক তাকালো। গাড়ির ভেতর থেকে শুনতে পায়, আলফান্তি কে এত জানতো। আফরা পরীর কথা শুনে হেসে দেয়, মিষ্টি করে বলে, বাসায় যাচ্ছি, তুমি কোথায় যাও? পেছন থেকে রাদীপ বলে ওঠে, আজ আম্মুর ডক্টরের চেক আপ ছিল, সেখানে গিয়েছিলাম। আপনি আমাদের সাথে আসুন, আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দিব। আরে না না, আমি যেতে পারবো, আপনি আন্টিকে নিয়ে যান। আরে মা এসো, তোমাকে বাসায় পৌঁছে দিলে কোনো ক্ষতি হবে না। গাড়ির জানালা থেকে মাথা বের করে পরি বলে, আলফান্তি এত। চলে আসো নাফরা। এত চোরাচুরিতে আফরা না করতে পারল না। রাদিফের মা তহুরা বেগমের পাশে বসলো। আফরার সাথে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করলো তহুরা বেগম। আর পরি তো একের পর এক কথা বলেই যাচ্ছে আফরার সাথে। আফরা তহুরা বেগমের দিকে তাকিয়ে রইল বেশ সময় ধরে। কেমন চেহারা জুড়ে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে কেন আর্তনাদ। হয়তো রাতে না ঘুমানোর জন্য চোখের নিচে কালি পড়েছে। কেমন নিষ্পলক চাহনি, কথার ধরন কেমন ঠান্ডা। আচ্ছা, মানুষটার কি কোনো দুঃখ আছে? তার সমবয়সী অনেক মানুষ দেখেছে আফরা, কিন্তু এমন তো কেউ রাখেনি। অসুস্থতা যেন তাকে আরো গ্রাস করে নিয়েছে। এই প্রথম তহুরা বেগমকে দেখলো আফরা। সবার কাছে শুনেছে সে নাকি অসুস্থ থাকে, আজ নিজের চোখে দেখে নিল। ইস, এই যেন শুধু অসুস্থতা নয়, কোনো কিছুর বেদনা। দেখতে দেখতে আফরার বাসার কাছে চলে এলো। বাসার সামনে গাড়ি চলে এলো। আফরা বেরিয়ে এলো। পেছন থেকে পরি তার ওড়না খামছে ধরলো। তুমি
আমাদের বাতায় তলো না। আজ না, অন্যদিন যাবো পরি। সেদিন তোমার সাথে অনেক বেশি গল্প করব। পরি ওড়না ছেড়ে দিল। আফরা তাদের বাড়ির ভেতরে যাওয়ার জন্যে অনেকবার বলল। তহুরা বেগম জানালেন অন্যদিন যাবেন। আফরা তার থেকে বিদায় নিয়ে রাদিফকে উদ্দেশ্য করে বলে, ধন্যবাদ আপনাকে। এবার ওয়েলকাম। রাদীপ ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে। আফরা বিদায় নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। তহুরা বেগম আফরার যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিলেন। রাদীপ গাড়ি চালানোতে মন দিল। ক্যাফের ভেতর বসে বারবার ঘড়ি দেখছেই নাজিফা। সবকিছু ভালো লাগে, কিন্তু সেই কখন থেকে অপেক্ষা করছে সে মেহেরাবের জন্য। ফোন বন্ধ। লোকটা তাকে আদৌ ভালোবাসে কিনা? সব সময় লেট করে। সব সময় কি এমন ভালো লাগে? কত সুন্দর একটা ম্যাজেন্টা রঙের শাড়ি পরে এসেছে সে। লোকটাকে সারপ্রাইজ দিবে, কিন্তু লোকটার তো কোনো খবর নেই। আর 10 মিনিট দেখবে মেহেরাব, না আসলে সোজা বাসায় চলে যাবে। পরক্ষণেই ভাবলো এই কেক নিয়ে বাসায় যাবে কিভাবে। আজ নাজিফা ও মেহেরাবের সম্পর্কের 1 বছরের পূরণ হলো। সেই খুশিতে নাজিফা সেজে গুজে এসেছে। হাতে গোলাপ নিয়ে, সাথে একটা ছোট্ট কেক নিয়ে বসে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। এদিক সেদিক তাকাতেই দেখতে পেল দূর থেকে একজন তার দিকে এগিয়ে আসছে। কালো শর্ট পরা, হাতে একটা বেল্টের ঘড়ি, চোখে চশমা। কি আছে এই লোকের মধ্যে কে জানে। একদম সাদা মাটা, তাও কত সুন্দর লাগছে। নিতান্তই সাধারণ একজন, চালচলন একদম সাধারণ, তবুও নাজিফার কাছে অসাধারণ। এই পুরুষকে দেখে নাজিফার সবকিছু গুলিয়ে যায়। নাজিফা এক দৃষ্টিতে তাকিয়েছিল যে কখন মেহেরাব তার কাছে চলে এসেছে, বুঝতেই পারেনি। মেহেরাব অতি সাধারণভাবে বলল, রাগ কি বেশি করেছেন নাকি? না, আমি রাগ করব কেন? আমি কি আপনার কিছু হই নাকি? আমি কোন অধিকারে আপনার উপর রাগ করব? কথাটা বলেই নাজিফা মুখ ফিরিয়ে নেয়। ভীষণ রাগ লাগছে তার, কথা বলতে একটুও মন চাইছে না। গোটা দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি যদি কারো রাগ করার অধিকার থেকে থাকে, তবে সেই অধিকার শুধু আপনার। ভালোবাসার অধিকারে আমার উপর রাগ করবেন, অভিমান করবেন, ঝগড়া করবেন, তবুও আমার থেকে মুখ ফেরাবেন না। নাজিফা তাকালো মেহেরাবের দিকে। এত সুন্দর করে কথা বলে যে নাজিফার রাগ অভিমান ধুয়ে মুছে একাকার হয়ে যায়। তবুও নাজিফা চুপ রইল। মেহেরাব বলল, সরি, আমি পড়তে গিয়েছিলাম, আপনি তখন ফোন দিয়েছেন। চাইলে তো আর বের হওয়া যায় না। আমার জন্য তো আপনার কোনো সময় নাই। সরি বললাম তো, রাগ করবেন না প্লিজ। আচ্ছা, এত জরুরি তলব কেন? আজকের দিনও আপনার মনে নেই? আমাকে কেন মনে রেখেছেন? এক কাজ করেন, আমাকেও ভুলে যান। নাজিফা, আপনি আমার সেই স্মৃতি যাকে ভুলে যাওয়া সম্ভব না। আপনাকে ভুলে যাওয়ার আগে আমার মৃত্যু হোক, তবুও আপনার অবস্থান আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করুক। মেহেরাবের কথায় নাজিফা একটু শান্ত হলো। এই লোকের কথায় কিছু একটা আছে। মনে হয় কথার ছলে জাদু করে নাজিফাকে। কি সহজে নাজিফা শান্ত হয়ে যায়। কি সুন্দর কথা বলার ধরন। নাজিফা চেয়েও রাগ করে থাকতে পারে না, একদম গলে যায় নাজিফা। মেহেরাব পুনরায় বলল, এভাবে শাড়ি পরবেন না। শাড়িতে আপনাকে চোখ ধাঁধানো সুন্দর লাগে। আপনার এই রূপে আমার ভেতর পড়ে। নাজিফা লজ্জা পেল। দু গালে লাল আভা ফুটে উঠল। মেহেরাবের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এভাবে লজ্জা পাবেন না। এভাবে লজ্জা পেলে আপনাকে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। নাজিফার কান দিয়ে যেন লজ্জায় ধোয়া বের হচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আজকে আমাদের সম্পর্কে 1 বছর পূরণ হলো। আসুন একসাথে কেক কেটে নেই। একসাথে কেক কাটলো তারা। একে অপরকে খাইয়ে দিল। ক্যাফেতে যারা ছিল সবাইকে কেক দিল। আচ্ছা, এত কেন ভালোবাসেন আমায় নাজিফা? এত ভালোবাসার কি যোগ্য আমি? ভালোবাসা কি বলে কয়ে আসে নাকি? কখন কার প্রতি আপনি দুর্বল হবেন তা আপনি নিজে জানেন না। এত ভালোবাসার বিনিময়ে তো আপনাকে আমি কিছু দিতে পারছি না। আমি কি কিছু চেয়েছি? কিছু যদি দিতে চান তবে আপনার ভালোবাসা দেবেন। আপনাকে পেয়ে সত্যি নিজেকে লাকি মনে হয়। কখনো হারিয়ে যাবেন না নাজিফা। আপনি হারিয়ে গেলে আমি সইতে পারবো না। এমন দিন কখনো আসবে না। পাশে আছি, পাশে থাকবো। তাদের কথার মাঝে অর্ডার করা কফি চলে এলো। বেশ কিছুক্ষণ পর তারা বেরিয়ে গেল। আজ আপনার দিন নাজিফা। কিছু চাওয়ার থাকলে চাইতে পারেন। আপনাকে চাই। মেহেরাব হাসলো, বলল, আমি তো পুরোটাই আপনার।
সেখানে কোনো সন্দেহ নেই। তাদের কথার মাঝে মেহেরাব নাজিফার হাত ছেড়ে দিল। যেহেতু রাস্তার পাশে হাঁটছিল তাই সেখানে একটা এসে হাজির হলো। মেহেরাবের সামনে এসে ফুল এগিয়ে দিয়ে বলল, ভাইজান, আফারে ফুল কিনা দেন, কি সুন্দর সুন্দর গোলাপ। মেহেরাব হাসলো। মানিব্যাগ থেকে টাকা বের করে এক গুচ্ছ গোলাপ ফুলের তোড়া কিনে নাজিফার হাতে দিল। মেয়েটা টাকা নিয়ে চলে গেল। নাজিফা গলায় বলল, এত টাকা খরচ করার কি প্রয়োজন ছিল? একটা গোলাপ কিনে দিলে কি হতো? একদিনই তো দিলাম, আর ওই যে বললাম আজ তোমার দিন, আর অন্য দিন তো চেয়েও কিছু দিতে পারি না। আপনি থাকলেই চলবে, আর কোনো কিছু প্রয়োজন নেই আমার। নাজিফা, এত ভালোবাসবেন না আমায়। আমায় ভালোবেসে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। আপনাকে ভালোবেসে যদি একটু দুঃখ পেতে হয় তবে আমি প্রস্তুত। তবুও আমি আপনাকে ভালোবেসে যাব, সেটা হোক মৃত্যু পর্যন্ত। একটু সামনে আসতেই দেখতে পাই এক বুড়ো মহিলা বেশ রং বেরঙের কাচের ছুরি বিক্রি করছে। মেহেরাব সামনে গেল, এক মুঠো লাল ও কালো রঙের ছুরি কিনলো। নাজিফার সামনে যেয়ে অতি যত্নে ছুরি পরিয়ে দিল। ইস, কি সুন্দর করে ছুরি পরিয়ে দিচ্ছে। কেন এই লোককে নাজিফা ভালোবাসবে না তার কোনো কারণ নেই। লোকটা জুড়েই আছে মুগ্ধতা। কাজে কর্মে সবকিছু শুধু মাদকতার ন্যায় মনে হয় নাজিফার কাছে। মাঝে মাঝে সত্যিই নাজিফার ভয় হয়, আদেও কি এই ব্যক্তিকে সে আজীবনের জন্য পাবে, নাকি অপরিচিত সবকিছু উল্টে দিবে। না, এত কিছু ভাবলে চলবে না। নাজিফা শুধু এতটুকু জানে এই লোককে সে কখনোই ছাড়বে না। নাজিফা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি লাল ও কালো এই দুই রঙের চুড়ি কেন কিনলেন? আরও তো অনেক রঙের চুড়ি ছিল, আর আমার জানা মতে আপনার পছন্দের রং হচ্ছে নীল। শুনুন মেয়ে, লাল হলো ভালোবাসার রং, কালো হলো শোকের বা বলতে পারেন বিচ্ছেদের রং মনে হয় আমার কাছে। তাই আপনাকে আমি এই দুই রঙের চুড়ি দিলাম স্মৃতিস্বরূপ। ভালোবাসা পূর্ণতা পেলে এই লাল চুড়ি দেখে আমার ভালোবাসার কথা মনে করবেন, আর যদি কখনো বিচ্ছেদ ঘটেও যায় তবে এই কালো চুড়ি দেখে আমায় মনে করবেন। আপনি সব সময় এমন শুধু বিচ্ছেদের কথা কেন বলেন? আপনি এমন কেন এত সহজে বিচ্ছেদের কথা বলেন? আপনার কি ঠোঁট কাঁপে না বিচ্ছেদের কথা বলতে? অন্তর কাঁপে। আপনার থেকে দূরে থাকার কথা ভাবতেই অন্তর কাঁপে আমার। নিজেকে শূন্য মনে হয়, বড্ড বেশি অসহায় মনে হয় নিজেকে। মনের কথা মনেই থেকে গেল। নিজেকে সামলে নিয়ে মেহেরাব বলল, আচ্ছা বাদ দিন তো। নাজিফার হাত ধরে হাঁটতে লাগলো মেহেরাব। নাজিফা আর কিছু বলল না, মেহেরাবের হাত শক্ত করে ধরে সময় উপভোগ করলো। থাকুক না কিছু সময় নীরবতা, অতিবাহিত হোক কিছু সময় প্রিয় মানুষটাকে অনুভব করে। সন্ধ্যাবেলা নীলিমা বেগম বসে টিভি দেখছেন। আঙ্গুরা বেগম নিজের ঘরে রান্নাঘরে দুই রাঁধুনি মিলে রান্না করছে। রাঁধুনি আর কেউ না, নীর ও নাজিফা। মূলত নীর রান্না করছে আর নাজিফা পাশে বসে এটা সেটা বলেই যাচ্ছে। নীর আজ ঠিক করেছে পায়েস রান্না করবে, তাই তো নিজের মতো করে পায়েস রান্না শেষ করলো। আচ্ছা নীরভাবি, আজকে আপনি কোন খুশিতে পায়েস রান্না করছেন? আর আপনার মুখে এত হাসি কেন? পায়েস রান্না করতে কি কোনো খুশি প্রয়োজন হয় নাকি? আর এখন তো দেখছি হাসলেও দোষ। আরে হাসলে দোষ হবে কেন? না মানে কোনো স্পেশাল মানুষের জন্য পায়েস তৈরি করছেন নাকি? নীর চোখ ছোট ছোট করে নাজিফার দিকে তাকালো। নাজিফা কি বলতে চাইছে সে বেশ ভালোই বুঝেছে। আসলে গতকাল নীলিমা বেগমের সাথে কথা বলতে বলতে নীর জানতে পারে পায়েস নওয়াজের খুব পছন্দ, তাই চটজলদি রান্নায় লেগে পড়ে। আর সেই বিষয়ে নাজিফা তাকে খোঁচা দিচ্ছে। নীর কিছু বলল না। পায়েস রান্না শেষে এক হাতে পায়েসের বাটি নিয়ে বসার ঘরের দিকে হাঁটা ধরে। হাতে পায়েসের বাটি নিয়ে পেছন ফিরে কথা বলতে বলতে হাঁটছিল নীর। ঠিক তখন এক ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে নীর সেই ব্যক্তির উপর সম্পূর্ণ পায়েস পড়ে যায়। নীর সামনে তাকাতেই দেখতে পায় নওয়াজ দাঁড়িয়ে আছে। তোমার কি চোখ নেই? চোখ কি আকাশে তুলে রাখো? নিজেকে সামলে নিয়ে চলতে পারো না? মন কোথায় থাকে তোমার? কাজ যখন করতে পারো না তখন করো কেন? এক নাগারে চিল্লিয়ে বলে ওঠে নওয়াজ। নীর ভীত চোখে নওয়াজের দিকে তাকায়। কেমন ভারী শব্দ, চোখগুলো কেমন লাল হয়ে আছে। অতিরিক্ত রাগের ফলে কপালের দিকটায় রগ ভেসে উঠেছে। নীর আর কিছু বলতে পারে না। নওয়াজের কর্কশ কণ্ঠে শুনতে পায়, জাস্ট শাট আপ, জাস্ট শাট ইয়োর মাউথ, ডোন্ট মেক এ ওয়ার্ড, আদারওয়াইজ ইউ উইল সি দ্য ওরাস্ট ফেস অফ মাইন।
নীর ঢোক গেলে নামাজের চেঁচানোতে নীলিমা বেগম এগিয়ে আসেন। নাজিফা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। নীলিমা বেগম বুঝতে পারেন ছেলে তার আজ বেজায় রেগে আছে। তিনি নাজিফাকে চোখ দিয়ে ইশারা করেন যেন নীরকে নিয়ে নিজের রুমে যায়। নীর নামাজের দিকে তাকিয়ে নাজিফার সাথে চলে যায়। বিয়ের এত বছর পর আজ এমন রাখতে দেখেছে। লোকটা তো এতদিন তার সাথে এমন করেনি। তবে কি হলো আজ যে সামান্য একটা কারণে এতগুলো কথা শুনিয়ে দিল। নীর দলা পাকানো কান্নাগুলো অতি যত্নে নিচের ভেতরে গিয়ে খাওয়ার চেষ্টা করলো। এই একটা কাজ খুব ভালো পারে নীর। নিজেকে খুব যত্নে আগলে রাখে, কারো সামনে প্রকাশ করে না, নিজেকে সামনে নিতে পারে খুব সুন্দর করে। রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল নামাজ। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বারান্দায় বসে কাটলো। নিজের উপর নিজের রাগ লাগছে। কেন যে রাগটা তার কন্ট্রোল থাকে না। শুধু শুধু মেয়েটার উপর চেঁচালো, কিন্তু নামাজ বা কী করবে? তখন তার মাথা এমনিই গরম ছিল। এখনও মাথা ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে হচ্ছে না। নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। কিছু এক কারণে বারবার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। বারবার রাগে কপালের উপর রগগুলো ভেসে উঠছে। চোখের লাল বিন্দু মাত্রও কমেনি। সন্ধ্যার পর থেকে নীর আর নামাজের সামনে যায়নি বলতে অভিমান করেছে সে। করবে নাই বা কেন? ছোট একটা বিষয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। এই যে এখন রাতের খাবার খাওয়ার জন্যে দুবার নাজিফা ডেকে গিয়েছে, কিন্তু নামাজ প্রতিবার উত্তরে বলেছে তার খিদে নেই। নীর এবার না পেরে নিজেই রুমে চলে গেল। নীরের মনে হলো নামাজের কি শরীর অসুস্থ হলো নাকি? এই কয়েকদিন তো এমন হয়নি। নিজের রুমের সামনে দাঁড়াতেই অভিমানের পাল্লা ভারী হয়ে গেল। তাকে যেতে বাধা দিল। লোকটার সাথে কয়েকদিন ঠিকমতো কথা না বললে বুঝবে, কিন্তু না, দায়িত্ব তাকে পালন করতে হবে। দায়িত্ব পালনে নীর কোনো হেরফের করতে চায় না। নীর সবসময় তার দায়িত্বকে আগে দেখে। বাবা তাকে শিখিয়েছে যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হবে। এবার এমনও হতে পারে লোকটার কোনো অসুবিধে হচ্ছে বা শরীর অসুস্থ বলে এমন করেছে। নীর গুটি গুটি পায়ে নামাজের সামনে গিয়ে দাঁড়ায়। নামাজ দেখেও না দেখার ভান করে। ল্যাপটপে নিজের মতো করে কাজ করতে থাকে। নীর এগিয়ে এসে বলে, খাবেন না? রাত হয়েছে, চলুন খেয়ে নিন। একবার যেহেতু বলেছি খাবো না, দ্যাট মিন্স আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইট নাও। নাও প্লিজ গো অ্যান্ড লিভ মি অ্যালোন। ভারী কণ্ঠে নীর কেঁপে ওঠে। চোখের কোণে পানি জমে। মনের মধ্যে অভিমানের পাল্লা সুরসুর করে বেড়ে ওঠে। কি এমন বলেছে যে এমনভাবে বলতে হবে? সে কোনো খারাপ কথা তো বলেনি। সেই ঘটনার জন্যে এমন করতে হবে? কোনো বড় ঘটনাও তো ঘটেনি, বা নীর কোনো দোষ করেনি যার জন্যে নামাজ এভাবে কথা বলবে। নীরের ছোট্ট মনে যেন মেঘ জমে। সব সময় তার সাথেই এমন হয়। নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে। রোদের আলোয় ঝিকিমিকি করছে। আলোর তেজে ঘুম ভেঙে যায় নীরের। নিচের উপর ভারী কিছুর অবস্থান বুঝতে পারে। চোখ পিটপিট করে খুলে দেখতে পায় নামাজ তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। নীরের ঠোঁটে হাসি ফুটে ওঠে। অন্যরকম ভালো লাগা কাজ করে। অনুভূতিগুলো ভেসে ওঠে পরক্ষণে। নিজের চোখের রাতের কর্মকাণ্ড ভেসে ওঠে। না চেয়েও অভিমানে আবার জেগে ওঠে। না, এই লোকের সাথে নীর কথা বলবে না। লোকটা কেন তাকে এভাবে বকা দিল? এই বদলোকের সাথে কোনো কথা নেই, মনে নেই। নীর উঠে যেতে নিলেই নীরের হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয় নামাজ। জড়িয়ে নেয় খুব নিবিড়ভাবে। প্লিজ জান, নড়বে না একদম, ঘুমোতে দাও আমায়। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে নামাজ। নীর চোখ মুখ কুঁচকে ফেলে। ছোট একটা শব্দ। নীরের কেমন অনুভূতি হয়, শরীর জুড়ে শিরশির অনুভব হয়। ছোট একটা শব্দ, তাও না জানা অনুভূতি। কই আগে তো লোকটা কখনো এমনভাবে ডাকেনি। তবে আজ কেন? আর নড়বে কি করে? নামাজ তার পুরো শরীরটা চাপটে ধরে আছে। নীরের বুকের উপর মাথা রেখে দুহাতে কোমর পেঁচিয়ে রেখেছে। নীরের জামার নিচে নামাজের হাতের অবস্থান। নীর আবার মোচড়া মোচড়ি শুরু করে। আবার শুনতে পায়, কাল সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু শান্তি মতো ঘুমাতে দাও। নীর কিছু বলে না। লোকটা পেয়েছে কি? নিজের ইচ্ছের কাছে টানবে, নিজের ইচ্ছেই বকা দিবে। যত সব আজব কাণ্ড। এই লোকের কাণ্ড কারখানা
নীর কিছুতেই বুঝতে পারে না, এসব আদিক্ষেতা একদম ভালো লাগে না। বেশ কিছুক্ষণ পর নওয়াজ চোখ তুলে নীরের দিকে তাকালো। চোখে এখনো ঘুমের ভাব স্পষ্ট, চোখগুলো লাল হয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। লোকটা কেমন করে নীরের দিকে তাকিয়ে আছে। নীর ঢোক গেলে দৃষ্টিতে খুঁড়িয়ে নেয়। নীরের কাণ্ড দেখে নওয়াজ নীরের দিকে এগিয়ে যায়, কপালে কপাল ঠেকিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, জান, ক্যান আই হ্যাভ ইউর লিপস? ইস, কেমন ঘোর লাগা চাহনি, ঘোর লাগানো কণ্ঠ। নীর চোখ নিচের দিকে নামিয়ে ফেলে, লজ্জায় আড়ষ্ট হয়। ঠোঁট দিয়ে কোনো কথা বের হয় না, ঠোঁট অনবরত কাঁপতে থাকে। নওয়াজ নীরের কাঁপা কাঁপা ঠোঁট দেখে আরো বেসামাল হয়ে পড়ে। নীরের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠের মিলন ঘটায়। নীর চোখ বন্ধ করে ফেলে। নীরের দুহাতে নওয়াজের চুল খামচে ধরে। নীর তালে তাল মেলাতে থাকে। দীর্ঘ চুম্বনের পরে নীরের ওষ্ঠ ছেড়ে দেয় নওয়াজ। নীরের ওষ্ঠ ছেড়ে নীরের গলায় মুখ ডোবে, পরপর চুমু খায়। নীরের গলায় বেশ জোরে কামড় দেয়, যেন কোনো রাগ বের করছে। নীর আর্তনাদ করে ওঠে। নীরের আর্তনাদে নওয়াজ সেই কামড় দেওয়া স্থানে গভীরভাবে চুমু খায়। নীরের শ্বাস প্রশ্বাস ঘন হয়। নীর বার কয়েক ঢোক গিলে নিজের কাপা হওয়া ঠোঁটে উচ্চারণ করে, ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। নওয়াজ ছাড়ে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়বো না। আর একবার ছাড়তে বললে এমন কাজ করব যা বাসর ঘরে করা উচিত। শুধু শুধু আমাকে রাগিয়ে দিও না। আমি আপনাকে রাগিয়ে দিই? আপনি নিজে নাকে ডকে রাগ নিয়ে ঘোরেন, আমার ওপর দোষ চাপিয়ে দেবেন না একদমই। আপনার তো চোখ, নাক, গাল সব লাল হয়ে থাকে রাগে। আমি আবার রাগে লাল হয়ে গেলেও কারো মতো সামান্য চুমু খেতেই লজ্জায় লাল হয়ে যাই না। নীর ভালোভাবেই বুঝলো তাকে খোঁচা দিয়ে বলেছে নওয়াজ। এই কাজ খুব ভালোভাবে জানে এই লোক, খোঁচা দেওয়ার কোনো চান্স মিস দেয় না। জান, আই এম রিয়েলি সরি। নীর কিছু বলে না, চুপ থাকে। নওয়াজ ভালোভাবেই বোঝে তার পাখির পাশে অভিমান করেছে। জান, সরি তো, প্লিজ মাফ করে দাও। আমার মাথা তখন ঠিক ছিল না। তুমি তো জানো আমার মাথা ঠিক থাকে না। প্লিজ জান, রাগ করো না। আমি সত্যিই খুব বেশি সরি। নীর ঠোঁটে হাসি ফুটে ওঠে, ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে বলে, নেক্সট টাইম এমন করে বকা দিলে কিন্তু ঠিক হবে না। সব সময় আমি সরি গ্রহণ করব না। নওয়াজ দুষ্টু হাসে, বলে, তাহলে কি চুমু গ্রহণ করবে? জান শোনো, তোমাকে এখন থেকে রোজ সকালে এভাবে চুমু খাবো, কি বলো? ভালো হবে না? নির্লজ্জা পায়, গাল লাল হয়ে ওঠে। নিজেকে নওয়াজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নওয়াজ নীরের গালে আওয়াজ করে চুমু খায়। নীরকে তাড়া দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। এইভাবে বেশিক্ষণ থাকলে নিজেকে সামনে নেওয়া কঠিন হবে আমার জন্য। নওয়াজের বলতে দেরি হয়, দৌড় দিতে দেরি হয় না। ফ্রেশ হয়ে নিচে চলে যায় নীর। একসাথে নাস্তা করে সবাই। আফরা নিজের কর্মস্থানে চলে এসেছে। সে একটা কোচিং সেন্টার আর্ট টিচার, ছোট বাচ্চাদের আর্ট শেখায়। ছোট থেকেই আর্ট ভালো ছিল বলে সেই কর্মে নিযুক্ত হয়েছে। কোচিং সেন্টারে প্রবেশ করতে কেউ একজন হাসি হাসি মুখ করে আফরাকে জড়িয়ে ধরল, ঠোঁটে হাসি টেনে বলল, ছোট্ট পরি কেমন আছে? পরির মন কেমন আছে? পরি বলো নাই, পরির মন ভালো নাই। কি হয়েছে ছোট পরির? বলেই পরীর গায়ে হাত ছোয়ালো আফরা। পরীর শরীর একটু গরম, তবে কপাল ঠান্ডা। পরীকে নিয়েই ক্লাসে প্রবেশ করলো। বাচ্চাদের এটা সেটা অঙ্কন করে দেখলো। সবাই নিজের মতো আর্ট করতে থাকলেও পরী বসে আছে। চোখগুলো কেমন নিভু নিভু হয়ে আছে, মুখ কেমন শুকিয়ে আছে। আফরা পরীর দিকে এগিয়ে গেল, পরীকে কোলে নিয়ে দেখলো সে। পরি, তোমার কি বেশি খারাপ লাগছে? আমাকে বলো পরি। আফরা কিছু ভেবে রাদিফের নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ হলো না। বারবার কেটে গেল। না পেরে ছোট করে মেসেজ করলো। কোনো কিছু না ভেবে অফিসের রুম থেকে বাড়ির অন্য কারো নম্বর কালেক্ট করলো। নম্বর কালেক্ট করতেই রিসিভ করেন তহুরা বেগম। তিনি সবকিছু শুনে বাড়ির ড্রাইভার পাঠান। আফরা পরীকে নিয়ে বাড়ির দিকে রওনা করে। যেতে যেতে রাদিফকে ইচ্ছে মতো কল দেয়। কেমন বাবা সে, কোনো দায়িত্ববোধ নেই। মেয়েকে কেউ এভাবে ছাড়ে? অন্তত কালটা রিসিভ করা উচিত ছিল। একটা ইম্পসিবল পার্সন, লোকটার কি কোনো চিন্তা নেই?
মেয়ের প্রতি? এতবার কল করলো, একটা বার তো ফোন ব্যাক করলো না। আজব মানুষ যত সব। আফরা পরীকে নিয়ে বাসায় প্রবেশ করলো। বসার ঘরে প্রবেশ করতেই তহুরা বেগম পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালেন। পরী আরো জোরে আফরাকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ পরে ডক্টর চলে এলো। ডক্টর বেশ কিছু ঔষধ লিখে দিল। পরীকে তহুরা বেগমের কোলে এগিয়ে দিল আফরা, কিন্তু না, পরী এক চিৎকার দিল। সে আফরার কোলে থাকবে। পরীকে কোলে নিয়ে আফরা বেডের পাশে হেলান দিল। পরীকে বুকে জড়িয়ে ধরল। এই ছোট্ট বাচ্চাটার প্রতি অন্য রকম ভালো লাগা কাজ করে আফরার। অন্য সব বাচ্চার প্রতি এমন অনুভূতি হয় না। পরীকে দেখলেই জড়িয়ে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। রাত 10টা, পরী আফরাকে ছাড়বে না। আফরারও পরীকে ছেড়ে দিতে ইচ্ছে হয়নি। তহুরা বেগম আফরার আব্বু আম্মুর সাথে কথা বলবেন। যেহেতু সবাই পূর্ব পরিচিত, তাই কোনো অসুবিধে হলো না। তবে আকরাম সাহেব প্রথমে রাজি হলেন না। হাজার হোক, এভাবে তো কারো বাসায় মেয়েকে থাকতে দেওয়া যায় না। কিন্তু পরীর কথা ভেবে তিনি আর কিছু বলতে পারলেন না। তহুরা বেগম নামিরা বেগমকে আশ্বাস দিলেন যে তার মেয়ে তার কাছে একদম ঠিক আছে এবং আফরাকে তিনি একদম ঠিকভাবে বাসায় পৌঁছে দিবেন। তহুরা বেগম আফরার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। আফরা একটু ঠোঁট প্রসারিত করে তহুরা বেগম বললেন, পরীর জন্য তোমার কষ্ট হচ্ছে মা, তুমি কিছু মনে করো না। ছোট থেকে সে খুব জেদি, একদম রাফিদের মতো। আরে আন্টির কষ্টের কি আছে, কিন্তু আপনার ছেলের উপর আমার খুব রাগ হচ্ছে। তাকে কতবার কল করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু তার কোনো খবর নেই, কিচ্ছুর রিপ্লাই দিল না। কেমন মানুষ তিনি, কোনো দায়িত্ববোধ নেই তার। মেয়েটা জ্বরে পড়ে যাচ্ছে, তাও তার কোনো খবর নেই। আফরা শ্বাস টানে, আবার বলতে শুরু করে, আন্টি পরীর মা কোথায়? তার মাকে আজ পর্যন্ত দেখলাম না। সে কি এই বাসায় থাকে না? কেমন মাসে যে বাচ্চার অসুস্থতার কথা শুনে এখনো এলো না? আফরা কথা শুনে ভ্রুচোরা কুঁচকে ফেলেন তহুরা বেগম। আফরা প্রশ্নের উত্তরে বলেন, প্রথমত রাফিদ পরীর বাবা নয়। তহুরা বেগমের কথা শুনে আফরা বার কয়েক চোখের পলক ফেলে। একে শুনছে সে? আন্টি তবে পরীর বাবা মা কোথায়? পরীর মা বেঁচে নেই, পরীর বাবা থেকেও নেই। টলমল চোখে বললেন তহুরা বেগম। তহুরা বেগমের কথায় আফরা আবার অবাক হয়, কপাল কুঁচকে বলে, এই বাচ্চাটা কার? আমার ছোট মেয়ে তাসনিমের। রাফিদ ও তাসনিম আমার 2 সন্তান। রাফিদ বড় ও তাসনিম ছোট। তাসনিমের মাধ্যমিক পরীক্ষার পর তাকে বিয়ে দেওয়া হয়। মূলত ছেলে আমরা নিজেরাই ঠিক করেছিলাম। বেশ ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। 5 জিনিস দিয়ে বিয়ে দেই মেয়েকে। সব কিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের কয়েকদিন মাস পর শুরু হয় অশান্তি। তাদের চাওয়া পাওয়া বাড়তেই থাকে। তারা যখন যা চাইতো, তোমার আঙ্কেল তাদের সব চাওয়া পূরণ করতেন। করবেই বা না কেন? বড্ড আদরের ছিল তাসনিম। ছেলেদের অবস্থা ছিল খুব ভালো, তবুও তাদের স্বভাব ছিল নিচু। দিন যত যায় তাদের চাওয়া বাড়তেই থাকে। আমরাও তাদের চাওয়া পূরণ করি, সব কিছুই। পরে আমার মেয়ের সংসারে অশান্তি ছিল। মেয়েটা আমার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিল। আরমান আমার মেয়েকে খুব নির্যাতন করত, সেটা হোক মানসিক বা শারীরিক। বার কয়েক মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসি, কিন্তু তারা আবার এই সেই বলে মেয়েকে নিয়ে যায়, কিন্তু আবার তাদের সেই আচরণ শুরু করে। মেয়েকে আমরা আবার নিয়ে আসি। কয়েকদিন পর জানতে পারি নানু হব। সেদিন খুব খুশি ছিল আমার মেয়ে। তারপর আরমানের পরিবারের মানুষ আসে, তাসনিমকে নিয়ে যায়। তারা এত সুন্দর করে কথা বলে যে আমরাও তাসনিমকে দিতে বাধ্য হই। মেয়েটার যখন 5 মাস, তখন তাদের অত্যাচার আরো বেড়ে যায়। আমার ছোট মেয়েটার গায়ে তারা হাত তুলতো, ঠিকমতো খাবার দিত না। সেই সময়ে আমরা সিদ্ধান্ত নেই যে মেয়ের ডিভোর্স করাবো, কিন্তু প্রেগনেন্ট ছিল বলে তা সম্ভব ছিল না। আমরা তাসনিমকে নিয়ে আসি বাসায়। তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তাসনিম জানো কত স্বপ্ন দেখতো, পরীকে নিয়েই ডুবে থাকতো। সে ভাবতো এই বাচ্চাটা তার জীবনে এসে সব দুঃখ দূর করবে, কিন্তু না, তা আর হলো না। অতঃপর একদিন ব্যথা উঠে তাসনিমের। বাচ্চা প্রসব করার সময় অতিরিক্ত ব্লিডিং হয়। পরীকে বাঁচানো গেলেও
আমাদের তাসনিম আমাদের ছেড়ে চলে যায়। পরীর বাবা থেকে একেবারের জন্য পরীকে আমাদের কাছে রেখে দেই। তারপরও পরীকে নিতে চায় নি। সেই থেকে পরীর খুব কাছে রাফিদ। রাফিদকে ছাড়া পরীর চলে না, রাফিদেরও পরীকে ছাড়া চলে না। কথাগুলো বলে চোখে থেকে গড়িয়ে পড়া পানিগুলো কপালে চুমু খেয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এইটুকু বাচ্চা মায়ের আদর পেল না। যাদের মা আছে তারা কতই না ভাগ্যবান। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিল রাদীপ। তখন মিটিংয়ে ছিল বলে কল পিক করতে পারেনি। আর যখন ভেবেছে মেসেজ দেখবে তখন দেখে ফোনে চার্জ শেষ আর অফ হয়ে গিয়েছে। কাজের প্রেশারে আর কোনো চার্জ দেওয়া যায়নি। খাবার টেবিলে পরীকে দেখতে না পেয়ে মায়ের কাছে প্রশ্ন করতেই তহুরা বেগম সবকিছু খুলে বললেন। রাদীপ খাওয়া শেষে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে রুমে প্রবেশ করলো। ড্রিম লাইটে নিভু নিভু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পরীকে জড়িয়ে ধরে আফরা ঘুমিয়ে আছে। পরীও কি সুন্দর করে আফরাকে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। রাদীপের ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের গায়ে চাদর টেনে দিল, পরীর কপালে ঠোঁট ছোঁয়ালো। আফরার দিকে অপলক তাকিয়ে রইল। ইস, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখের উপর চুল পড়ে আছে বলে বারবার চোখ পিটপিট করছে। রাদীপ এগিয়ে যেয়ে চুল কানের পিছে গুজে দিল। বেশ কিছুক্ষণ পর নিজের রুমে চলে গেল রাদীপ। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নাজিফা। রাত বাজে 12টা। মেহেরাবের ফোনে কল দিল নাজিফা। বার কয়েক রিং হওয়ার পর কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ফোনে বাজতে শুরু করলো। কল রিসিভ করেই নাজিফা বলল, আপনি কি আমায় ভালোবাসেন মেহরাব?